আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো আমি আজকে আবারও লাইভে আসলাম তোমাদের কেমিস্ট্রি অ্যাসাইনমেন্ট নিয়ে। আগের ক্লাসে গত দিনে আমরা এই একটা পদ্ধতি আলোচনা করলাম। আমাদের কোয়েশ্চেনটা ছিল লবণ এবং বালুর মিশ্রণ থেকে উপাদানগুলো আলাদা করা, অর্থাৎ বালি আলাদা হবে, লবণ আলাদা হবে, এটাই। তো আমরা গতকালকে বলছিলাম যে শাকন পদ্ধতিতে আমরা বালিগুলি আলাদা করতে পেরেছি, কারণ পানিতে দ্রবীভূত করে ফিল্টার পেপার দিয়ে সেকে অদক্ষিপ্ত পদার্থ হিসেবে বালিগুলি আলাদা করতে পারছি। এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে লবণগুলো আলাদা করব। তাহলে লবণগুলো দ্রবীভূত আছে কোথায়? হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, একটা লিকুইড পদার্থ থেকে দ্রবীভূত একটা বস্তু বের করে আনা, বিষয়টা কিরকম একটু চিন্তা করো। পানির মধ্যে দ্রবীভূত আছে লবণ। আচ্ছা, আমাদের এই যে কক্সবাজারের কুতুবদিয়া উপকূল। আচ্ছা, না, ব্যাপারটা দেখো আগে। আচ্ছা, এই কক্সবাজার বা কুতুবদিয়া উপকূলীয় এলাকায় কারো বাসা আছে না? লবণ উৎপন্ন করার প্রক্রিয়া কেউ দেখছো অথবা জানো? হ্যাঁ, কিভাবে কি তাড়াতাড়ি বলো দেখি, ওইটা হচ্ছে আজকে পড়া। যাক, সঙ্গে বলতে পারবো? আচ্ছা আচ্ছা, রাহুল, ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রথমে সমুদ্রের পানিগুলো বিশাল একটা জায়গা, খালি জায়গায় নিয়ে আসা হয় জমিতে, মানে পাইপলাইনের মাধ্যমে অথবা জোয়ারে পানিগুলো যাতে চলে আসতে পারে এবং বিশাল একটা স্পেসে খালি জায়গায় নিয়ে আসা হয়। এরপরে বন্ধ করে দেওয়া হয় পানি যাতে বের হতে না পারে। এরপর রোদে যখন শুকিয়ে থাকবে, যখন রোদ পড়বে পানির উপরে, পানিগুলো বাষ্পায়িত হবে, বাষ্প হয়ে আস্তে আস্তে পানির পরিমাণটা কি হয়ে যাবে? কমে যাবে। কমে গেলে পানির সাথে দ্রবীভূত যে লবণগুলো আছে তখন জমিতে সেটা পড়ে থাকে। তো লবণগুলো মোটা দানা দানা হিসেবে পাওয়া যায়। তাহলে এখানে আমরা বাষ্পীত করলাম, এখানে কোনো আমরা হিট প্রয়োগ করছি? তাপ দিছি? তাপ দিই নাই। আচ্ছা, তো তাপ তাপ দিই নাই, কিন্তু পানি বাষ্পীভূত হয়েছে। আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়, এখানে কিন্তু আমরা হিট দিই নাই। স্বাভাবিক তাপমাত্রায়, অর্থাৎ এনভায়রনমেন্টের টেম্পারেচার আনচেঞ্জ রেখে কোন বস্তুকে যদি অবস্থান পরিবর্তন করা হয় তখন যে হিট অ্যাবজর্ব করে ওগুলোকে বলা হয় সুপ্ত তাপ। এখানে কিন্তু সুপ্ত তাপ গৃহীত হয়েছে। কিন্তু আমরা আজকে আমাদের বিষয় যে গ্রাসন প্রক্রিয়ার এই পদ্ধতিটা এভাবে লিখবে, গ্রাসন প্রক্রিয়ার পদ্ধতি 2। হ্যাঁ, ওটা তো পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা শেষ হবে আগেরটা। এটা শেষ করতে পারছো তোমরা কালকেরটা? ভেরি গুড। হ্যাঁ, তাহলে মূলনীতি লিখবো আমরা এখানে। গ্রাসন প্রক্রিয়ার বিষয়টা হচ্ছে পানিতে দ্রবীভূত লবণকে তাপ প্রয়োগে সম্পৃক্ত করে রেখে দিলে পানি বাষ্পীভূত হয়ে চলে যায় এবং লবণের কেলাস প্রস্তুত হয়। ওই যে একটু আগে যেটা বললাম। তাহলে পানিতে দ্রবীভূত অবস্থায় আমরা বালিগুলো আলাদা করার ফলে যে দ্রবণ পেয়েছি, দ্রবণের মধ্যে লবণ সহ ছিল, দ্রবীভূত ছিল, এরকম একটা বিকারে আমরা নিব প্রথমে। হ্যাঁ, এটা হচ্ছে এরকম একটা স্টিয়ারিং গ্লাস রড, যাতে নাড়াচাড়া করা যায়। তাহলে আমরা লিখবো এরপরে কাজের ধারা। কাজের ধারাগুলি কাজের ধারা লেখার আগে একটু খেয়াল রাখবা যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্য। হ্যাঁ, বিকার, গ্লাস রড, এসিএল, দ্রবণ, পানি ইত্যাদি লিখবা। হ্যাঁ, এরপরে কাজের ধারা, এগুলো আমি যা বলবো সেটা লিখবা। এই বিকারে দ্রবণগুলো নিয়ে পরিশ্রুত দ্রবণ, যেখানে লবণগুলো আমাদের দ্রবীভূত আছে ওইগুলো আলাদা করবো। কিভাবে? এরকম একটা স্ট্যান্ডে বসাবো। তোমার প্র্যাকটিক্যালের মধ্যে দেখছো এরকম একটা স্ট্যান্ড? দেখছো ত্রিপদী স্ট্যান্ড এরকম? হ্যাঁ হ্যাঁ, এরকম স্ট্যান্ড একটা বসাবো, তারপর একটা তার জালি, মানে ডাইরেক্ট যাতে হিট না লাগে। হ্যাঁ, এই বিকারের মধ্যে আমরা হিট দিয়ে থাকবো এই এই দ্রবণ সহ, অর্থাৎ এই দ্রবীভূত লবণ আছে দ্রবণের মধ্যে, এগুলো আমরা হিট দিব। হিট দিতে দিতে এখানে পরিমাণটা কমাবো। কত কমাবো? আনুমানিক 1/3 করে ফেলবো, তখন এটাকে বলে খুবই সম্পৃক্ত। হ্যাঁ, অর্থাৎ ওই অবস্থায় অতিরিক্ত লবণ গ্রহণ করবে না, দিলেই সেটা এই লবণের দানা পাওয়া যাবে। হ্যাঁ,
আর দ্রবকে দ্রবীভূত করা সম্ভব হবে না, ওই অবস্থায় দ্রবণকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ কথাটা বোঝা গেছে? আর কোন দ্রব এখানে দ্রবীভূত হবে না, দিলে এটা লবণ লবণ হিসেবে থেকে যাবে। হ্যাঁ, এটা হাইলি স্যাচুরেটেড হয়ে যায়। মনে করো তোমাদের ক্লাসে স্টুডেন্ট কানায় কানায় পরিপূর্ণ হয়েছে, আর কোন স্টুডেন্ট দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এখানে বসার আর জায়গা নেই, তখন ওই অবস্থাকে বলা হয় সম্পৃক্ত অবস্থা। তাহলে দেখো এখানে হিট দিয়ে পানির পরিমাণ ভলিউম কতটুকু কমাবো বলছি? হ্যাঁ, 3 ভাগ 1 করে কমাই ফেলবো, তখন পানির পরিমাণ কমে যাবে, লবণের পরিমাণটা বেড়ে যাবে, অর্থাৎ ঘনত্বটা বেড়ে যাবে। এরপরে এই চিত্র দেখো, চিত্র 1, চিত্র 2 এবং চিত্র 3, এই 3 নম্বর চিত্র দেখো, আমরা বাইরে বড় একটা বিকারে বা পাত্রের মধ্যে পানি রাখবো, ঠান্ডা পানি। ঠান্ডা পানির উপরে এই হিটের দ্রবণ, এই যে বিকার সহ এখানে বসাবো। কেন বসাবো? ঠান্ডা হওয়ার জন্য। হ্যাঁ, আমরা রেখে দিব। তাহলে পর্যবেক্ষণ, হ্যাঁ, আমরা ভলিউম তাপ প্রয়োগ করে, হ্যাঁ, দ্রবণ আয়তন আমরা কমাতে থাকি কতক্ষণ পর্যন্ত? 1/3 না হওয়া পর্যন্ত। এরপরে আমরা যখন সম্পৃক্ত হয়ে যাবে, তখন বড় একটা পাত্রে, পানির পাত্রের মধ্যে ওই যে গরম দ্রবণ বিকাশ সহ বসিয়ে রাখবো, যাতে ঠান্ডা হয়। যখন ঠান্ডা হতে থাকবে, ওই মুহূর্তে আমরা কয়েক ফোঁটা HCl যোগ করব। HCl হচ্ছে আয়নিত হলে দ্রুত এখানে ক্রিস্টাল ফর্ম করবে, এটা সহায়ক হয়, দানা গঠন করার জন্য সুবিধা হয়। যখন আমরা রেখে দিব, হ্যাঁ, দেখবা যে হ্যাঁ বলো, বোর্ডটা দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো তাহলে এই কিছুক্ষণ অনেকক্ষণ যখন রেখে দিব, আস্তে 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 যখন ঠান্ডা হতে থাকবে, একটা দুইটা তিনটা এরকম লবণ দানা এখানে দেখা যাবে। আমরা যদি স্বাভাবিক অবস্থায় ঠান্ডা হতে দিই, তাহলে অনেকক্ষণ ঠান্ডা হওয়ার পরে আস্তে আস্তে এই যে ক্রিস্টালগুলো এখানে পাওয়া যাবে। আর যদি রেখে দিই, একদিন রেখে দিই বা 2 দিন রেখে দিই, পানিগুলো আস্তে আস্তে বাষ্পীভূত হয়ে সব পানি ওই যে কক্সবাজার ফিল্ডের মতো পানিগুলো বাষ্পীভূত হয়ে চলে যাবে এই যে বিকারের নিচে, লবণগুলো দানাদার হিসেবে এরকম জমে যাবে। এরপর এটা আলাদা করতে পারবো। অথবা যদি কোনো এখানে কিছু দ্রবণ থেকেও থাকে, তাহলে ফিল্টার করে এটা আবার আলাদা করে ফেলবো, ওই লবণগুলোকে আমরা আলাদা করতে পারবো। তাহলে আমরা পর্যবেক্ষণ সিদ্ধান্ত কি লিখলাম? আমরা উত্তপ্ত হওয়ার পরে ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে রেখে দিলাম, এটা আমাদের পর্যবেক্ষণ। এখন আমরা পর্যবেক্ষণ করলাম, হ্যাঁ, হ্যাঁ, দীর্ঘ সময় ধরে 1 ঘন্টা 2 ঘন্টা হতে পারো, হ্যাঁ, আমরা পর্যবেক্ষণ করতে থাকলাম। যখন ঠান্ডা হতে থাকে, তখন আস্তে আস্তে একটা দুইটা করে পাঁচ বিকারের তলায় জমা হতে থাকবে। হ্যাঁ, এক সময় দেখা যাচ্ছে পানিগুলো বাষ্প হয়ে যখন চলে যাবে, অথবা বিকারের নিচে কেরাস আকারে ওই খাদ্য দ্রবণগুলো পড়ে থাকে, তখন আমরা ইজিলি আলাদা করতে পারলাম। তাহলে পর্যবেক্ষণ সিদ্ধান্ত। হুম, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হ্যাঁ, আরেকটা পানি, শোনো, এখানে যদি আমরা ভলিউম, হ্যাঁ, ভলিউম যদি আরো কমাই, তখন হয়তো দেখা যাবে যে এই লবণগুলো গলিত অবস্থায় ওটা এক ধরনের একটা মিক্সার হয়ে যাবে, তখন ক্রিস্টাল গুলো আর বের হবে না। আচ্ছা, তোমরা যারা এই দেখছো গ্রামে এই শীতকালে এই খেজুরের গুড় তৈরি করছে, এরকম কেউ দেখছো? গ্রাম বাড়িতে খেজুরেরা সকালবেলা কলসি করে করে ওই যে খেজুর রসগুলো নিয়ে আসে, বড় একটা কড়াইয়ে রেখে উত্তপ্ত করে। হ্যাঁ, উত্তপ্ত করার পরে মানে ওরা বুঝতে পারে একটা নির্দিষ্ট সময় পরে একটা কনসেন্ট্রেশন হলে, তখন আস্তে আস্তে করে কতগুলো পেয়ালা আছে স্ট্রাকচার, ওখানে আস্তে আস্তে ঢেলে দেয়। কিছুটা এদিকে ঢেলে দিচ্ছে, ওদিকে ঠান্ডা হওয়ার সাথে সাথে এগুলো ক্রিস্টাল হয়ে যাচ্ছে, এরকম ছোট ছোট। দেখো নাই খেজুরের গুড়? হ্যাঁ, ওটা ওই পদ্ধতি করা হয়, কিন্তু ওরা বুঝতে পারে, ওরা এত এক্সপিরিয়েন্স ওই খেজুরেরা, এই যে মানে যখন ঢালাইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে উত্তপ্ত করা হবে, ওরা বুঝতে পারে এর চেয়ে যদি অতিরিক্ত মাত্রায় গরম করা হয়, তখন এই ক্রিস্টাল গুলো পড়বে না, তখন এটা এক ধরনের ওই যে এই
এক ধরনের ঘন দ্রবণ হয়ে যায় আর কি, হ্যাঁ, পেস্টের মতো হয়ে যায় আর কি। ওকে যেগুলো দেখো না একটু কালো টাইপের, ওগুলো হচ্ছে অতিমাত্রায় গরম করার ফলে ওই অবস্থা সৃষ্টি হয়। সেজন্য নির্দিষ্ট কন্ডিশন থাকে। সাধারণত গবেষণা করে দেখা যাচ্ছে 1/3 থাকলে ওই অবস্থায় রাখলে এই যে ক্রিস্টাল গুলো পড়ে যায়। এই জন্য আর অতিরিক্ত গরম করতে হবে না, বুঝছো কিনা? হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে যে গরম অবস্থায় দ্রবীভূত হওয়ার প্রবণতা বেশি থাকে, ঠান্ডা হলে দ্রবীভূত হওয়ার প্রবণতা কম থাকে। বুঝা গেছে? সেই জন্য যত ঠান্ডা হবে তত আস্তে আস্তে লবণগুলো বের হয়ে যাবে। এরপরে সাবধানতা লেখো। হ্যাঁ, এই চিত্র তিনটা কিন্তু আমাদের লিখতে হবে। কেমন? একদম সহজ আছে না চিত্রগুলো? হ্যাঁ, এই 1 2 3 চিত্র। সাবধানতা এটা লিখবা আর কি। হ্যাঁ, চিত্র 1, চিত্র 2, চিত্র 3। এই যে এই একদিকে বিবরণ লিখবা, এরকম একটা খালি জায়গায় করে লিখতে পারবা। অথবা এক পৃষ্ঠা লেখা শেষ হলে আর পৃষ্ঠায় চিত্রগুলো দিতে পারো, অথবা মাঝামাঝি দিতে পারো। ঠিক আছে? বলো। বুঝি নাই? বুঝি নাই? হ্যাঁ, আলাদা আলাদা আঁকতে হবে। অথবা লেখা শেষ করে ওই ওই পৃষ্ঠায় যেখানে গিয়ে লিখবে না ওই পৃষ্ঠায়ও চিত্র লেখা যাবে। তোমার অ্যাসাইনমেন্ট তো এক পৃষ্ঠায় লিখবে না, এক পৃষ্ঠায় তো লিখবে। তো বর্ণনা লেখার পরের পৃষ্ঠা খালি থাকবে, ওই জায়গায় পেন্সিল দিয়ে চিত্র লেখা যাবে, সমস্যা হবে না। বুঝে গেছে বা? হ্যাঁ, আলাদা হবে। যত কালকে ওটা শেষ হয়ে এরপর কালাম প্রক্রিয়া রেখে এইভাবে লিখতে থাকবা, শুধু আর কিছু করতে হবে না। ওদের দুই কালাম প্রক্রিয়া হয় এইভাবে করে ডেসক্রিপশন লিখবা। এই সাবধানতা অবশ্যই লিখতে হবে, কিন্তু যেখানে এক্সপেরিমেন্টে এখানে কেমিস্ট্রিতে সাবধানতা লিখতে হবে। তাহলে সাবধানতা কি? উত্তপ্ত করার জন্য আমরা সাবধান ছিলাম, গাছ থেকে না করার জন্য সাবধান নাড়াচাড়া করলাম। হ্যাঁ, ঠান্ডা পানিতে রেখে দিলাম যাতে নাড়াচাড়া না হয়। এটা কিন্তু স্থির থাকতে হয়, নাড়াচাড়া হলে কিন্তু হবে না, বুঝছো কিনা? তারপর HCl মিশানোর সময় সাবধান থাকলাম। এরকম কয়েকটা পয়েন্ট এখানে তোমরা সাবধানতা লিখে দেবা। এরপরে দেখো তাহলে এখানে ক্লিয়ার ভাবে বুঝছো কিনা এই আমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে কিনা? এটা লাগবে না, সূর্যের আলো লাগবে না। শোনো শোনো এটা হ্যাঁ হ্যাঁ আমি বুঝছি। সেখানে সূর্যের আলো লাগবে না। তুমি বাসায় মানে নরমাল টেম্পারেচারে, স্বাভাবিক রুম টেম্পারেচারে, রুম লাইট যেটুকু আছে অতটুকু রেখে দিলে হবে, কারণ এগুলো বাষ্প হওয়া নির্ভর করে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণের উপরে। বুঝা গেছে? বাতাসে হ্যাঁ, জলীয় বাষ্প কম হলে তাড়াতাড়ি কি হয়ে যাবে, এগুলা পানিগুলো বাতাসে চলে যাবে। এটা এরপরে এভাবে লিখে এরকম একটা ইয়াতে করে দিতে পারো। এগুলো সিম্পল। এই যে এরকম একটা ইয়াতে করে এরকম এরকম স্পাইরাল বান্ডিং করে কাভার পেজের একটা মডেল আমি দিছি, তোমরা পাইছো? এই যে এটা দেখলে। হ্যাঁ, হ্যাঁ, বুঝি নাই। এটা দেখতেছো? ওভাবে দিলেও হবে, পাঞ্চিং, হ্যাঁ পাঞ্চিং করে দিলেও হবে। হ্যাঁ, এই সিলিং করে দিলে হবে, এভাবে করে দিলেও হবে। এই যে স্পাইরাল বাইন্ডিং করে দিলে হবে, আবার মাঝখানে করে পাঞ্চিং করে ওভাবে দিলেও হবে, বুঝছো? কভার পেজটা উপরে থাকবে। আর কভার পেজের কি কি লিখতে হয় এটা আমি ওই একজনকে পাঠাইছি, তোমরা আশা করি সবাই পাইছো, তাই না? আচ্ছা, তাহলে অ্যাসাইনমেন্ট সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা ক্লিয়ার হয়েছে। বুঝি নাই? আচ্ছা আমি বলি, হ্যাঁ ভেরি গুড। পাতনটা কি আসলে? পাতন মানে ডিস্টিলেশন। পাতন মানে কি বাংলা কি? ডিস্টিলেশন। আমি ডিস্টিল ওয়াটার বিশেষ কিছু কাজ ইউজ করি, মানে এখানে মিনারেল মুক্ত করার জন্য। মিনারেল থাকলে এটা ডিমিনারেল করার জন্য আমাদের ওই পাতন প্রক্রিয়াটা করা হয়। অর্থাৎ এরকম একটা পাত্রের মধ্যে আমি পানি রাখলাম, এগুলো আমি হিট দিতে 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 বাষ্প হয়ে আবার এই বাষ্পগুলো কানেকশন করার জায়গায় ঠান্ডা করতে দিব। যখন ঠান্ডা হয়ে যাবে সেগুলো আবার তরলে পরিণত হবে। তাহলে ওই 100 ডিগ্রিতে যেগুলো বাষ্প হবে না ওইগুলো এখানে থেকে যাবে, ওখান থেকে ওটা সেপারেট হবে। তাহলে ওই ওটা হতে
ওই পানিকে কি করার জন্য, তরল পদার্থকে কি করার জন্য, তরল পদার্থ থেকে তরল পদার্থ সেপারেট করার জন্য। ব্যাপারটা বুঝছো? মনে করো এখানে দুইটা তরল পদার্থ, এখানে মনে করো দুইটা তরল পদার্থ আছে। হ্যাঁ, একটা 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 মানে 100 ডিগ্রি উপরে, 120 ডিগ্রি উপরে বাষ্প হবে, আর 100 ডিগ্রির মধ্যে হয়ে যাবে। তাহলে 100 ডিগ্রি যদি আমরা পানি আলাদা করতে চাই, বাষ্প করে টেনে নিয়ে আবার ঠান্ডা করতে হবে, ওটা হচ্ছে পাতন। তার মানে এখানে তরল থেকে তরল আলাদা করছি। কিন্তু আমরা তো এখানে এই যে লবণ, এই যে লবণ এবং বালি, বালিগুলিতে পানিতে অদ্রবণীয়, তাই না? অদ্রবণীয় নিচে রয়ে গেছে, সুতরাং ফিল্টার করে আমরা আলাদা করব। এই কারণে পাতন দিলে এখানে বিভাগটা আসতেছে না। বুঝে গেছে কেন কামটা? হ্যাঁ, বুঝি নাই। পিন করে দিলে হবে তোমার। আমি তো বুঝাই দিছি, এবার প্রেজেন্টেশন শোনো। এবার আমি একটা কথা বলি, এটা শেষ কেমন? এটা সম্পর্কে আশা করি আর কোনো প্রশ্ন নাই, থাকলেও এটা পরে আমাকে ওই যে মেসেজ পাঠাইবা। এখন তোমাদের অ্যাসাইনমেন্টটা কি সেটা নিয়ে আমার একটা ভিডিও করা কি ছিল, সময় পাইলে দিব, অথবা কোনো একটা এই যে এই গ্রুপ এই পেজের মধ্যে লাইভ দিব। অ্যাসাইনমেন্টটা কি এটা তোমাকে বুঝতে হবে। অ্যাসাইনমেন্ট মানে কতগুলো লিখে দিলাম, জমা করে দিলাম, বিষয়টা সেরকম না। আচ্ছা, আমাদের পড়ালেখার মূল উদ্দেশ্য কি? কোনো কিছু জানা, কোনো কিছু শেখা, নিজের মধ্যে একটা দায়িত্ববোধ এটা সৃষ্টি করা, এবং আমরা কোনো কিছু বুঝতেছি না, কোনো নির্দেশনা ইনস্ট্রাকশন বুঝতেছি কিনা, এটাই তো। এটা বুঝাই না? কিন্তু তাহলে এই অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য হচ্ছে, অ্যাসাইনমেন্ট মানে কোনো প্রতিষ্ঠান বা কোনো টিচার কোনো একটা কাজের নির্দেশনা দিবে তোমাদেরকে, কাজ করতে বলবে এবং কিছু ইনস্ট্রাকশন দিবে। এখন কাজটা তুমি যখন কমপ্লিট করবা, কমপ্লিট করে জমা দিবা, তখন স্যার দেখবে তুমি নির্দেশনা বুঝছো কিনা। হ্যাঁ, নির্দেশনা ফলো করতেছে না, তার মানে তোমার মধ্যে শিকন ফলটা অর্জিত হয় নাই, যে উদ্দেশ্য পড়াশোনা হচ্ছে না। আর তোমাকে এটা যেভাবে করতে বলছে এটা করা, অর্থাৎ দায়িত্বশীল আচরণ করা, এটা হয়েছে কিনা এটাও কিন্তু মেজারমেন্ট হয়ে যায় এটা দিয়ে, অ্যাসাইনমেন্ট দিয়ে। হ্যাঁ, তোমার প্রেজেন্টেশন কিরকম, এক পেজ তুমি কয় লাইন লিখছো, নাকি পৃষ্ঠা বাড়াইছো, নাকি সুন্দর করে নিয়ম অনুযায়ী লিখছো, সেটা কিন্তু দেখার বিষয়। মার্জিনটা কোথায় দিছো, বড় বড় করে পেজ নষ্ট করে দিছো নাকি সুন্দর করে দিছো, সেটা একটা কিন্তু বোঝায়। হ্যাঁ, মনে করে লার্নিং রেজাল্টটা কিরকম সেটা বোঝা যায় কিন্তু অ্যাসাইনমেন্ট দিয়ে। অ্যাসাইনমেন্টে অনেক ইম্পর্টেন্স আছে, কিন্তু মনে হচ্ছে এটা কতগুলো লেখার উপরে আছে, আসলে তোমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে। তুমি কিভাবে প্রেজেন্ট করতে পারো, তোমার রেসপন্সিবিলিটি কতটুকু, কতটুকু পার্সোনালিটি কতটুকু, সবগুলো কিন্তু অ্যাসাইন দিয়ে মেজারমেন্ট করা যায়। বুঝছো কিনা? এরপরে আরেকটা দুইটা কথা বলে আমি শেষ করে দিই, যেহেতু এখানে এই যে এইগুলো অনেকে করে থাকে। হ্যাঁ, যেমন ধরো স্যার নীল কালি দিয়ে লিখবো নাকি সাদা কালি লিখবো, কালো কালি লিখবো, লাল 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 কালি, সবুজ এরকম অনেকে প্রশ্ন করে, তাই না? এরকম কারো প্রশ্ন আছে কিনা? মনে করো, হ্যাঁ, মনে করো একটা পেজের মধ্যে তুমি লিখছো, লিখে এই অ্যাসাইনমেন্ট লিখে পরে পেজে লিখবা, লিখে এই শিরোনামটা লিখছো, তাই না? একটা শিরোনাম, মনে করে এরকম একটা শিরোনাম লিখছো, শিরোনাম লিখে, হ্যাঁ, অ্যাসাইনমেন্টের শিরোনাম যখন লিখছো, ওই তখন এটা ওইটা এরকম কতগুলো সাইন পেন আছে, মানে এরকম না, এগুলো তো মোটা, একটু চিকন করে ধরে, কলম থেকে একটু মোটা সাইন পেন ছিল না? হ্যাঁ, সাইন পেন দিলে একটু মোটা, হ্যাঁ হ্যাঁ একটু মোটা। এইভাবে করে তুমি মানে একটু হাইলাইট করতে পারো, নীল কালি দিয়ে এরকম করে একটু এরকম করে একটু হাইলাইট করতে পারো ওই লেখাগুলোর উপরে। ঠিক আছে, লেখাগুলো কালো কালো কালি দিয়ে লিখছো, কিন্তু তুমি হাইলাইট করছো কি দিয়ে, ব্লু দিয়ে। হ্যাঁ, বা ওই সবুজ দিয়েও করা যায়। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট করার সময় এগুলো করা যায়, মানে সুন্দর করে উপস্থাপনা করার জন্য এগুলো করা যায়। তাহলে এইভাবে এরকম করতে পারো, লিখে কাগজ দিয়ে এরকম করে একটা নীল টাইপের একটা সাইন পেন দিয়ে একটু সুন্দর আন্ডারলাইন করে দিলা। আবার আরেকটা পদ্ধতি লিখছো, মনে করে একটা সুন্দর করে টেরিং করে দিছো। হ্যাঁ, আরেক পৃষ্ঠায় এরকম যে অন্য সাবজেক্ট অ্যাসাইনমেন্ট করার সময় এরকম করে, যে যেখানে যেখানে হাইলাইট আছে, হাইলাইট করা হয়, সাবটাইটেল যেগুলো আছে, যেমন কাজ দ্বারা এই যে টান দিছি, হ্যাঁ, এই টানটা তুমি কি একটা নীল কালি দিয়ে লিখতে পারো, এভাবে করে একটু সুন্দর করা যায়। বুঝা গেছে ভাই? সম্পূর্ণ কালি চেঞ্জ করার দরকার নাই, এখানে সবুজ, এখানে নীল, এখানে সবুজ নীল এরকম করার দরকার নাই। কালো লিখছি ঠিক আছে, মাঝে মাঝে এরকম কালি দিয়ে করা যায়। আর এই যে বর্ডার মার্জিন আছে না পেজের মধ্যে, এরকম বর্ডার মার্জিন,
আছে না এরকম করে? হ্যাঁ, এই এই বর্ডার গুলো তোমরা কিন্তু ওই নীল যেখানে আন্ডারলাইন করো ওরকম দিতে পারো, অথবা সবুজ দিয়ে করতে পারো, সমস্যা নেই সাইন পেন এগুলো দিয়ে। এখানে একটু হালকা একটু কালারিং করা যায় ওই পেজ বর্ডার অ্যাসাইনমেন্টে এটা করা যায়। তারপরে হ্যাঁ, লাইনে স্পেস কত লিখবা এটা বলছি। হ্যাঁ, তারপরে সুন্দর প্রেজেন্টেশন করা, এটাই হচ্ছে তোমার এখানে আর কিছু না। প্রেজেন্টেশন সুন্দর করা এটা হচ্ছে তোমার মূল্যায়ন আর কিছু না। হ্যাঁ, তুমি তোমার পক্ষ থেকে এটা 100% সঠিক থাকবা, তুমি লার্নার, এই লার্নার তুমি দায়িত্বশীল আচরণ করবা, তার প্রতিফলন হবে ওই অ্যাসাইনমেন্টের মধ্যে দিয়ে। এটা নিয়েই এই মূল বিষয় হচ্ছে, অ্যাসাইনমেন্টের মূল গুরুত্ব হচ্ছে এটা। আর একটা বিষয় হচ্ছে এখানে দেখো হুবহু আনসারগুলো বইতে কিন্তু নাই, প্রশ্ন যেভাবে দেওয়া হয়েছে এভাবে কিন্তু বইতে দেওয়া নাই। তার মানে তোমাকে কি বোঝানো হচ্ছে, তুমি ঘাটাঘাটি করো, এখান থেকে জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করে ওই প্রবলেমটা কি রকম হইতে পারে, তার তার সলিউশনটা কি হতে পারে, তোমার নলেজ কতটুকু গ্রো হয়েছে, তোমার স্কিলনেস কতটুকু ডেভেলপ হয়েছে, তুমি পরিস্থিতি মোকাবেলার জন্য কতটুকু উপযোগী হয়েছে, ওগুলো কিন্তু প্রতিফলন ঘটে। সেই জন্য হুবহু আনসার নাই, তোমাকে ঘাটাঘাটি করতে হয়, কিছু এখান থেকে কিছু থেকে আলোচনা করতে হয়, বা অন্য কারো থেকে জিজ্ঞেস করতে হয়। একটা প্রবলেম করলে মানুষ যেভাবে সলিউশন করে ঠিক ওই কাজগুলো তোমাকে করতে হয়, ঠিক কিনা? হ্যাঁ, ওইটাই হচ্ছে। হ্যাঁ, তাহলে অ্যাসাইনমেন্ট বিষয়টা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এরপর হ্যাঁ আচ্ছা তাহলে এরপরে আর কোন সময় হলে মাঝখানে আমাকে নক করবা, আর 5-10 মিনিট কোন সময় এরকম এই এই আমার পেজে লাইভ দিব, এই অ্যাসাইনমেন্ট সম্বন্ধে আর কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন উত্তর দিব, তোমরা কমেন্ট করে জানাবা। তাহলে আজকে মোটামুটি আমাদের উদ্দেশ্য ছিল এই এই দ্বিতীয় ক্লাসে এই কেরানোর প্রক্রিয়াটা বোঝানো। আশা করি আমরা বোঝাতে পারছি। হ্যাঁ তাহলে হ্যাঁ ঠিক, হ্যাঁ তোমাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, এই আমার জন্য দোয়া করবা, ঠিক আছে? হ্যাঁ তাহলে আজকে ক্লাস এখানে শেষ। হ্যাঁ থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সবাই ভালো থাকবা, সবাই ভালো থাকবা।